যেখানেই বল সেখানেই রদ্রিগো ডি পল। এই ডি পল এখন ইউরোপ ছেড়ে আমেরিকায় গেছে, তার বন্ধু মেসির পাশে ফুটবল খেলবে, প্লাস মেসির অনফিল্ড বডিগার্ড হিসেবে থাকবে। ডি পলের এই মুভটা আর্জেন্টিনাতে কিরকম ইফেক্ট ফেলবে এটা বুঝতে হলে আমাদেরকে তিনটা টপিক টাচ করে যেতে হবে। ফার্স্ট, মডার্ন মিডফিল্ডের কম্বিনেশনটা কিরকম। সেকেন্ড, ডিপল আসার আগে আর্জেন্টিনার মিডফিল্ড কেমন ছিল। থার্ড, ডিপল আসার পরে আর্জেন্টিনার মিডফিল্ডে কিভাবে কি চেঞ্জটা আসছে। প্রেজেন্ট টাইমে একটা টিমের মিডফিল্ডে নর্মালি 3 জন থাকে, তবে ক্ষেত্র বিশেষে সেখানে 2 জন হতে পারে, 4 জন হতে পারে, মেক্সিটদের ধরলে 5 জন হতে পারে। একটা মিডফিল্ড সেট থেকে একটা টিম কি ডিমান্ড করে, এই মিডফিল্ড সেট থেকে স্কিল, ক্রিয়েটিভিটি, বল উইনিং এবিলিটি, ফিজিক্যালিটি, ওয়ার্ক রেট এগুলো থাকবে। এখন ডিপল আসার পূর্বে আর্জেন্টিনার মিডফিল্ডটা যদি দেখি, স্পেশালি মেসি যে টাইমটাতে খেলতো, তখন মেসির পাশে কারা খেলতো মিডফিল্ডার হিসেবে। মাসচেরানো, বিগলিয়া, এনজো পেরেজ, বানেগা, গ্যাগো, পাস্তুরে, গুতিয়ারেস, ম্যাক্সি রদ্রিগেজ, এরকম কিছু প্লেয়ার। এদের মধ্যে বানেগা, গ্যাগো এবং পাস্তুরে ছিল স্কিলফুল এবং ক্রিয়েটিভ। এদের এই 3 জনের মধ্যে আবার সমস্যা কি ছিল, এরা আর্জেন্টিনা টিমে রেগুলার ছিল না। গ্যাগো এবং পাস্তরের মধ্যে ইনজুরি এবং ফিটনেসের সমস্যা ছিল, বানেগা কনসিস্টেন্ট ছিল না, এবং 3 জনই একটু স্লো এবং তাদের ওয়ার্ক রেট এবং ফিজিক্যালিটির একটু অভাব ছিল। ফিজিক্যালিটি আর ওয়ার্ক রেট এবং বল উইনিং লেবিলিটি এটা কারা দিত? এরা দিত মাসচেরানো, বিগলিয়া, এনজো পেরেজ, গুতিয়ারেজ, ম্যাক্সি রদ্রিগেজ। এদের মধ্যে মাসচেরানো ভালো বল উইনার, প্লাস হচ্ছে তার ওয়ার্ক রেটটাও ভালো ছিল। কিন্তু বাকিরা যারা খেলতো, এই এনজো পেরেজ বলি, বিগলিয়া বলি, ম্যাক্সি রদ্রিগেজ বলি, গুতিয়ারেজ বলি, এদের হয় ওয়ার্ক রেট ভালো অথবা বল উইনিং এবিলিটি ভালো, কিন্তু এরা একই সাথে ফাস্ট না, এরা একই সাথে বল প্লেয়িং এবিলিটি তাদের নাই, তারা স্কিলফুলও না। যেহেতু গ্যাগো, বানেগা, পাস্তেরো এই স্কিলফুল প্লেয়ারগুলা আর্জেন্টিনার টিমে রেগুলার থাকতো না, তো আর্জেন্টিনার এই মিডফিল্ড যখন খেলতো তখন এদের মধ্যে ক্রিয়েটিভিটি একটা অভাব দেখা যেত। এই যে ল্যাকিংসটা, এটা মিট আপ করতে মেসি নিচে নেমে আসতো, মেসি নিচে নেমে এসে ক্রিয়েটিভিটি দেখাতো, প্লেমিং করতো। যে কারণে দেখা যেত কি আর্জেন্টিনা যদি চান্স ক্রিয়েটও করতো, ইন দ্যাট কেস মেসি সেই চান্সগুলো কাজে লাগাতে পারতো না, কারণ মেসি তো কিন্তু খেলতেছিল মিডফিল্ডে নিচে। ইন দ্যাট কেস যেটা হচ্ছিল যে মেসির বেস্ট ভার্সনটা কিন্তু আর্জেন্টিনা পাচ্ছিল না। মেসির মতো একটা অ্যাটাকারের যে এই বেস্টটা, সেটা আর্জেন্টিনা ন্যাশনাল টিমে আসতো না, মেসি গোল পাইতো না, এবং হেটাররা বলতো যে মেসি আসলে আর্জেন্টিনা টিমে ফ্লপ, কিন্তু মেসি কিন্তু আসলে ফ্লপ ছিল না, সে কিন্তু নিচে নেমে প্লে মেকিং করতেছিল। ডিপল আসার পরে মূলত এইটা একটা চেঞ্জ আসে। কিভাবে চেঞ্জ আসে তার আগে একটু স্কালোনি দেখতে হবে, স্কালোনি কি চেঞ্জ নিয়ে এসেছিল। স্কালোনি সেটা দেখছে যে আর্জেন্টিনার টিমে কিন্তু ক্রিয়েটিভিটির একটা অভাব আছে, তো সে প্রথম থেকেই সেলসো এবং পারেদেসকে আর্জেন্টিনা মিডে সেট করার চেষ্টা করে, এবং তার প্রত্যেকটা ম্যাচে স্টার্টিং 11-এ হয় সেলসো পারেদেস, এবং ম্যাক্সিমাম টাইমে সে এই দুজনকে একসাথে রাখার চেষ্টা করতো। কিন্তু এই দুজনের একটা সমস্যা হচ্ছে কি, দুজন কিন্তু স্কিলফুল হলে তারা স্লো, প্লাস সেলসোর আবার ফিজিক্যালিটিও খুব একটা ভালো না। তো এই মিডে একটা ফিজিক্যালিটি এবং বল উইনিং এবিলিটি প্লাস হচ্ছে একটা ভালো ওয়ার্ক রেট বা এনার্জেটিক মিডফিল্ডার দরকার ছিল। তো এই মিডফিল্ডারের জন্য এরকম একটা মিডফিল্ডার খোঁজার জন্য স্কালোনি বেশ কয়েকটা অপশন ট্রাই করে, বাট্টাগ্লিয়া, ভাস্কুয়েজ, এরকম কয়েকটা অপশন ট্রাই করে, কিন্তু এরা আসলে টিমে সেট হতে পারতেছিল না। এইরকম অবস্থায় ডি পলকে তার মাথায় আসে যে একে মিডফিল্ডে সেট করা যায় কিনা। এখন ডি পলের হিস্ট্রিটা যদি ঘাটি, ডি পল ছিল মূলত একজন সেকেন্ড স্ট্রাইকার কাম অ্যাটাকিং মিডফিল্ডার নাম্বার 10, আর্জেন্টিনা যেরকমটা খেলে সবাই। তো এই ডি পল প্রথমে তার ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারটা শুরু হয় ভ্যালেন্সিয়াকে দিয়ে, সেখানে সে আসলে লেফট উইঙ্গার হিসেবে খেলতো, কিন্তু সে এখানে সুবিধা করতে পারে না, সে আর্জেন্টিনায় ব্যাক করে, সে রোজারিওতে খেলে, আবার একটা ভালো সময় টাইম পাস করে সে ইউরোপে ব্যাক করে ইতালির উদিনেসে গিয়ে, সেখানে সে লেফট উইঙ্গার হিসেবে খেলে কিন্তু পারফর্ম করতে থাকে এবং স্কালোনির নজরে আসে। এই ডিপল উদিনেসের লেফট উইংয়েও খেলতো, প্লাস হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতো। আবার উদিনেসে ছিল সিরিয়ার একটা লো টায়ার টিম, তো এই টিমে হচ্ছে গিয়া তাদের ডিফেন্সিভ ওয়ার্কটা বেশি দিতে হইতো, প্রত্যেকটা অ্যাটাকারকে খেটে খেলতে হইতো। ডিপল আর ব্যতিক্রম ছিল না। তো এই ডিপল তার ফিজিক্যালিটি এমনিও ভালো ছিল, সে যেহেতু উইঙ্গার হিসেবে খেলে, তার স্পিডটাও ভালো ছিল, আবার সে যেহেতু উদিনেসের মতো একটা ডিফেন্সিভ মাইন্ডেড টিমের হয়ে খেলতেছিল, তার কিন্তু ডিফেন্সিভ যে ওয়ার্ক রেটটা সেটাও কিন্তু ভালো ছিল, সে কিন্তু খেটে খেলেও অভ্যস্ত ছিল। 2019 কোপায় স্কালোনি যখন ডিপলকে কল করে, সে কিন্তু ডিপলকে ফার্স্টে উইঙ্গার হিসেবেই ট্রাই করতেছিল। তারপর গ্রুপ পর্বের লাস্ট ম্যাচে কাতারের সাথে তার মনে হয়েছে যে না, আমার মিডফিল্ড একটা রেডিক্যাল চেঞ্জ আনতে হবে। সো সে একটা রিস্ক নেয়, সে পারেদেস, সেলসো এবং ডিপলকে একসাথে মিডফিল্ডে সেট আপ করে। এখানে পারেদেস ছিল ডিপ প্লেইং প্লেমেকার রোলে, সেলসো ছিল অ্যাডভান্স রোলে। এখন ডিপল কি ছিল? ডিপলকে সে সেট করছিল নাম্বার 8 রোলে।
নাম্বার 8 রোলের ডিপল কেন? কারণ ডিপলের ওয়ার্ক রেট ভালো, ডিপলের স্পিড ভালো, ডিপলের ফিজিক্যালিটি ভালো, এবং ডিপল একই সাথে স্কিলফুল ও ক্রিয়েটিভ। এই ইন দ্যাট কেস তাহলে কি হলো, আর্জেন্টিনা যে তিনটা মিডফিল্ডার ছিল মেসির পিছনে, তিনটা মিডফিল্ডারে স্কিলফুল, তিনটা মিডফিল্ডারে ক্রিয়েটিভ, প্লাস সেলসো এবং পারাইদেসের যে ওয়ার্ক রেটের সমস্যাটা, সেই ওয়ার্ক রেটটা পুষাই দিত ডিপলের স্পিড, স্ট্যামিনা এবং ফিজিক্যালিটি। এইভাবে কিন্তু ডিপল আর্জেন্টিনার মিডফিল্ডে একটা ব্যালেন্স নিয়ে আসে, যেই ব্যালেন্সটা কিন্তু স্কালোনির আগে যে সময়টা ছিল, মেসি ম্যাক্সিমাম সময়ে যে খেলছে যাদের সাথে, তার ওই মিডফিল্ডে কিন্তু ছিল না। দ্যাটস ওয়াই মেসি যখন এই মিডফিল্ডে সাথে খেলতো, তখন মেসির অ্যাজ ইউজুয়াল খেলাটা কি আমি আমার আগের ভিডিওতে বলছি, মেসি নিচে নেমে সে মিডফিল্ডার সাথে 1-to-1 পাসিং করে প্লে মেকিং করে, এবং সে বল অ্যাটাকিং থার্ডে গেলে সে তখন গোলের অ্যাটেম্প নেয়। এই মিডফিল্ডে যখন খেলতো, তিনটা ক্রিয়েটিভ মিডফিল্ডার একসাথে খেলতেছে, তো মেসি নিচে নামে তার অ্যাজ ইউজুয়াল তার ন্যাচারাল খেলাটা খেলতে পারতো, এবং মেসি যদি ইনকেস বল লুজ করতো, ডিপল খেলতো তার পিছনে, মেসিকে ডিফেন্সিভলি কভার দেওয়ার কাজ কিন্তু ডিপলের ছিল। ডিপল কিন্তু সেই কাজটা খুব সুন্দর মতো পার করে করছে, যেটা কিন্তু বার্সেলোনা জানি করতো। এখন এই ডিপল চলে গেছে ইন্টার মিয়ামিতে মেসির পাশে খেলবে বলে। ইন্টার মিয়ামি হচ্ছে আমেরিকার একটা টিম, যেখানে আসলে তারা ফুটবলে খুব একটা সিরিয়াস না, এবং তারা টপ লিগের মধ্যে পড়ে না। প্লেয়াররা যখন রিটায়ারমেন্টের চিন্তা ভাবনা করে, তখন আসলে এই লিগে যায়। এখন ডিপলের বয়স হচ্ছে 31, সে আরো 3-4 বছর ইউরোপে খেলতে পারতো। সে কেন এখন রিটায়ারমেন্টে চলে গেছে, সেটা অবশ্যই তার পার্সোনাল ডিসিশন। এখানে আর্জেন্টিনার রিস্কটা কি? এখন ডিপলের যে অ্যাবিলিটিটা আমরা বললাম, সে হচ্ছে কি একই সাথে স্কিলফুল, একই সাথে ক্রিয়েটিভ, এবং একই সাথে তার ফিজিক্যালিটি ভালো, তার ওয়ার্ক রেট ভালো, তার স্পিডটা ভালো। এখন সে যখন এলএমএস এ যাবে, তখন হচ্ছে গিয়ে সে অপোনেন্ট হিসেবে যাদেরকে পাবে, তাদের লেভেলটা কিন্তু এই ইউরোপের লেভেলদের মতো থাকবে না। সে যখন বল পেয়ে অফেন্সিভ ডিউটি করতে যাবে, তখন দেখবে যে অপোনেন্টের ডিফেন্সিভ অ্যাবিলিটিটা ইউরোপের মিডফিল্ডার প্লেয়ারদের মতো না। সে যখন আবার ট্র্যাক ব্যাক করে ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা দিতে যাবে, তখন দেখবে যে তার অপোনেন্টের স্পিড কম, স্কিল কম, যে কারণে তার বল উইন করা তুলনামূলক ইজি হবে। তার মানে কি, সে একটা ইজি অপোনেন্টদের ফেস করবে এলএমএস এ গিয়ে। ইজি ওপেনদের ফেস করার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে, তার যদি সামহাও কোনো লেভেলটা ডাউন করে, ফর এক্সাম্পল তার বল প্লেইং এবিলিটিটা কিছুটা ডাউন খাইছে, তার স্ট্যামিনা কিছুটা ডাউন খাইছে, তার ওয়ার্ক রেটটা ডাউন হয়েছে, এটা কিন্তু সে কিন্তু ধরতে পারবে না। এখন এই ধরতে না পারার বিপদটা কি হতে পারে, আর্জেন্টিনা কিন্তু অলরেডি বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলছে, এবং তার কোয়ালিফায়ারে ইকুয়েডরের সাথে এই ম্যাচটা বাদে কিন্তু আর্জেন্টিনার কোনো টাফ ম্যাচ নাই। এরপরে আর্জেন্টিনা বেশ কয়েকটা হয়তো ফ্রেন্ডলি খেলবে, এবং একবারে মার্চে গিয়ে তারা স্পেনের সাথে ফিনাল হিসেবে খেলবে, এবং তার সাথে হয়তো কোনো একটা ইউরোপিয়ান অপোনেন্টের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতেও পারে, নট শিওর। তখন হচ্ছে কিন্তু একদম ইউরোপিয়ান ক্লাব সিজনের শেষ দিকে এবং টিম গুছানোর শেষ দিকে। তখন গিয়ে যদি ধরা পড়ে যে না, ডিপল আসলে তার আগের লেভেলের নাই, ইন দ্যাট কেস কি হবে? আর্জেন্টিনার মিডফিল্ডে যে ব্যালেন্সটা নিয়ে আসছিল, তার ওয়ার্ক রেট, স্ট্যামিনা, ক্রিয়েটিভিটি দিয়ে, সেই প্লেয়ারটার লেভেলটা যদি ডাউন খেয়ে যায়, তাহলে দেখা যাবে যে আর্জেন্টিনা হয় মিডফিল্ডের ক্রিয়েটিভিটি কমে গেছে, হয় আর্জেন্টিনা মিডফিল্ডের যে ফিজিক্যালিটি এবং ওয়ার্ক রেটটা ছিল সেটা কমে গেছে। এবং টপ লেভেলে যখন স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ডের মতো টপ টিমের এগেন্স্ট আর্জেন্টিনা খেলবে, তখন কিন্তু এই ফিজিক্যালিটি, ওয়ার্ক রেট, স্ট্যামিনাটা কিন্তু অনেক হিউজ ম্যাটার করবে। ডিপলের যে লেভেলটা এতদিন দিয়ে আসছে, সেই লেভেলটা যদি সে দিতে না পারে, ইন দ্যাট কেস কিন্তু আর্জেন্টিনা সাফার করবে, এবং দেখা যাবে আর্জেন্টিনা বল পায় হয়তো বা ভালো খেলছে, বাট অফ দ্য বলে আর্জেন্টিনার যে ডিফেন্সিভ অ্যাবিলিটি, ট্র্যাক ব্যাক করার অ্যাবিলিটি, কাউন্টার প্রেসিং অ্যাবিলিটি, সেটা হয়তো বা কমে যেতে পারে। এখন সেলসো পারাদেসের তুলনায় কিন্তু এনজো এবং ম্যাকঅ্যালিস্টার এই দুজনের ওয়ার্ক রেট মোটামুটি ভালো, গতিও মোটামুটি ভালো, তারা ইপিএল এ খেলতেছে, তারা ফিজিক্যালি স্ট্রাগল করতেছে না। বাট আমরা কিন্তু জানি না যে ডিপলের সেন্সে এই দুজন কিভাবে একসাথে ফাংশন করতে পারে, কিভাবে একসাথে সেটা দিতে পারে। এটার সলিউশন কি হতে পারে? সলিউশন হতে পারে যে স্কালোনিকে আসলে বিকল্প চিন্তা করতে হবে। ডিপলের প্রেজেন্সে মেসির বেস্টটা চলে আসছে। এখন 2022-এ আমরা মেসি সেরাটা পাইলেও 2026-এ নট নেসেসারি মেসি সেরাটা পাবো, কারণ মেসি সেই বয়সটাও নাই, এবং ডিপল যেহেতু এলএমএস-এ চলে গেছে, তার লেভেলটা ডাউন খাওয়ার একটা রিস্ক আছে। তো ইন দ্যাট কেস ডিপল থেকেও আমরা হয়তো বেস্টটা পাবো না। তো স্কালোনিকে অবশ্যই বিকল্প চিন্তা করতে হতে পারে। বিকল্প চিন্তা কি হতে পারে?
টিমে একটা জেনুইন বল উইনিং মিডফিল্ডের অভাব আছে। তো স্কালোনির এই সময় একটা জেনুইন বল উইনিং মিডফিল্ডার সেট করা উচিত। সেটা বার্নেচে হইতে পারে, ভাইরাল হইতে পারে, কিংবা ইকুই হইতে পারে। অবশ্যই ইকুইকে ইউরোপে আসতে হবে, ইউরোপে এসে এই সিজনে এসে তারা প্রুভ করতে হবে যে সে টপ লেভেলে খেলার জন্য প্রস্তুত। এরকম একটা চেঞ্জ নিয়ে আসলে স্কালোনি চিন্তা করতে হবে যে ডিপলের ব্যাকআপ হিসাবে আমি কিভাবে টিমটাকে সেট করব, এবং মেসির ব্যাকআপ হিসাবে চিন্তা করতে হবে, কারণ পুরো মেসি ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু 26-এ পার পাওয়া যাবে না। তো আশা একটাই যে ডিপল এলএমএসে গেলেও তার লেভেলটা হারাবে না, অন্তত এই একটা বছর সে লেভেলটা হারাবে না। বিশ্বকাপটা কোনো মতো পার করুক, এরপরে তার লেভেল ডাউন খেলেও সমস্যা নাই, বাট এই একটা বছর সে যেত তার লেভেলটা ডাউন না খায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।